দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। আমাদের এই আয়োজনে আজকে কে থাকছেন অতিথি হিসেবে, চলুন দেখে নেই। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্র দলের সাথে পথ চলা শুরু করে ধীরে ধীরে হয়ে ওঠেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পর ছাত্র দলের কার্যক্রম আরও গতিশীল হয়ে ওঠে। সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পায়। তার নেতৃত্বে ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে বিএনপির আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং নানা আন্দোলন সংগ্রামে সামনে থেকেছেন। তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, কিন্তু দমে যাননি। বরং শোষণ নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদের অধিকার নিয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। জুলাই আন্দোলনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার নেতৃত্বে ছাত্রদল ক্রমে শক্তিশালী হয়ে ওঠে এবং জাতীয় ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নোয়াখালী জেলার সুবর্ণচর তার জন্মস্থান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দ্য হট সিটের আজকের অতিথি নাসির উদ্দিন নাসির। নাসিরউদ্দিন নাসির, যে বিষয়টাতে প্রথমেই যেতে চাই সেটা হচ্ছে জুলাইয়ের পরে, বিশেষ করে ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আসার কথা ছিল, বিশেষ করে আপনি যেহেতু ছাত্র রাজনীতির প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জুলাইয়ের পরে কি আদৌ কোনো গুণগত পরিবর্তন এসেছে? যদি নৈর্ভিত্তিক আকারে জিজ্ঞেস করেন তাহলে হয়তো একটু কঠিন হবে। যদি সামগ্রিকভাবে জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই পরিবর্তন হয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে আপনি এরকম একটি ঘটনাও দেখাতে পারবেন না যে জোর করে কাউকে মিছিলে নেওয়া হয়েছে, যেটি গত 17 বছর ধরে এটি এক ধরনের প্র্যাকটিসের মধ্যে গিয়ে অভ্যাসে পরিণত হয়েছিল। এবং আপনি পিটিয়ে মানুষ মেরে ফেলার ঘটনা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রায় ঘটতো, সেরকম আমরা ঘটনা দেখিনি। যদিও দুই একটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে এরকম দেখেছি। মোটা দাগে যদি বলি তাহলে সেরকম ঘটনা ঘটেনি। তারপর হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেরকম রাজনীতি গত এক বছরে আমরা খুব বেশি একটা লক্ষ্য করিনি। সুতরাং যদি বলেন যে পরিবর্তন হয়েছে কিনা, আমি মনে করি প্রত্যাশিতভাবে বা প্রত্যাশার জায়গাটা যতটুকু ছিল সেটি হয়তো হয়নি, কিন্তু কিছুটা অবশ্যই পরিবর্তন হয়েছে, আমার সেটি অভিমত। কিন্তু এরপরে ধরেন যে এই যে এক দল আরেক দলকে ট্যাগিং করা, ছবির রাজনীতি করা, এই বিষয়গুলো তো আগের মতোই রয়ে গেছে, কিন্তু 5 তারিখের পর এই বিষয়গুলো কি কাম্য? না, এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতাকে তারা প্রোপাগান্ডা আকারে তৈরি করে বিভিন্ন বিভেদ তৈরি করা হচ্ছে। বিশেষ করে ধরুন আমরা যদি স্পেসিফিক করি, ধরুন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার ছিল না, এটি দুঃখজনকভাবে। সেই সময় আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছে। কিন্তু এরকম একটি সংগঠনকে বিভিন্ন অনলাইনে ট্যাগিং করা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এই যে আপনি তাহলে বলুন, এই যে ট্যাগিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করা হয়েছে, সুতরাং তার বিপরীতে কিন্তু আমরা শুরুতেই ছাত্রদলের কোনো নেতাকর্মী কোনো সংগঠনের বিরুদ্ধে আমরা বা গোপনে অথবা প্রকাশ্যে কোনোভাবে কিন্তু আমাদের দিক থেকে ক্যাম্পেইন আসেনি। কিন্তু আমরা মনে করি এই যে আরেক সংগঠনকে দাবিয়ে দেওয়া, নিচে একটু ছোট করে তোলা, এই প্রবণতা থেকে আমার মনে হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রেষারেষি চলছে। কিন্তু আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা সবসময় সহনশীল আচরণ করছি এবং কোনো ছাত্র সংগঠন আমাদের বিরুদ্ধে বলার পরও আমরা তাদের সাথে একদম নিয়মিতভাবে স্বাভাবিক সম্পর্ক রাখছি। কিন্তু তারপরেও যেহেতু একটি বড় সংগঠন, আমি বলছি না যে আমাদের নেতা কর্মীরা হয়তো অন্য সংগঠনের কারো বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম করছে না, এরকম না, কিন্তু সেটি মাত্রা খুবই কম। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত প্রোপাগান্ডা হচ্ছে সেটি যদি আপনি মার্জিন করেন, তার বিপরীতে এটি সংখ্যাটা খুবই নগণ্য বলে আমার মনে হয়। এটা কি অনেকটা জুলাইয়ের ক্রেডিট বাজির কারণে? ধরেন জুলাইটা তো সবার, জুলাইয়ে একজন সবজি বিক্রেতা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রনেতা, একদম আমজনতা, এই জায়গাগুলো কি আমি জুলাইয়ের পর খুব সহজ হয়ে গেছে যে আমি আমার ক্রেডিট নিব, আপনি আপনার ক্রেডিট নেবেন, আরেকজনের ক্রেডিট নেবেন? ধরেন আমাদের এই অনুষ্ঠানে গত পর্বে ভিপি নূরকে জিজ্ঞাসা করছিলাম যে জুলাইয়ের আসলে মাস্টারমাইন্ড কে,
তখন ভিপি নূর বলছিল যে সেও একটা মাস্টারমাইন্ড। কেন মাস্টারমাইন্ড? যে তার যে আগের নেতাকর্মীরা তারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এখন ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে বলছে যে তারেক রহমান মাস্টারমাইন্ড। আমাদের কি আসলেই কোনো মাস্টারমাইন্ডের দরকার ছিল জুলাইতে? প্রথমত হচ্ছে আমাদের দিক থেকে কোনোদিনও বলা হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাস্টারমাইন্ড। এটি আমরা একদম আপনাকে নিশ্চিত করলাম, আমাদের দিক থেকে বলা হয়নি। আর আমরা মনে করছি ছাত্রদল যে এই আন্দোলনে আসলে কোনো মাস্টারমাইন্ডই ছিল না। যদি কেউ মাস্টারমাইন্ড হয়ে থাকে তাহলে যারা জীবন দিয়েছে, যে খুনি হাসিনাকে পরিবর্তন করার জন্য, খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করার জন্য যারা জীবন দিয়েছে তারা সত্যিকার অর্থে হচ্ছে মাস্টারমাইন্ড। কিন্তু এর বিপরীতে যতগুলো ছাত্র সংগঠন কাজ করেছে, ছাত্র জনতা শ্রমিক কাজ করেছে, তারাও একই উদ্দেশ্যে করেছে। কিন্তু যারা বেঁচে গিয়েছে, এমন না যে আপনি কৌশল করে বেঁচে গিয়েছেন বা যিনি শহীদ হয়েছেন তিনি কৌশল করতে পারেননি বলে মারা গিয়েছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। যেভাবে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে সেখানে সেই মিছিল থেকে যদি একদম লাস্ট ব্যক্তিটাও বেঁচে যায়, আমি মনে করি এটি সৌভাগ্য, মহান আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সুতরাং মাস্টারমাইন্ড এই যে খেতাব বা কাউকে তকমা দিয়ে দেওয়া অর্থই হচ্ছে অন্যের যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনকে আপনি ছোট করে তোলা। এটি কিন্তু নিঃসন্দেহে যে আপনি মনে করেন যে এই মাস্টারমাইন্ড, রহিমউদ্দিন মাস্টারমাইন্ড, করিমউদ্দিন মাস্টারমাইন্ড, তাহলে ন্যায্যভাবে যারা কন্ট্রিবিউশন রেখেছেন তাদের অবদানকে আপনি ছোট করলেন। আমাদের দিক থেকে কাউকে কোনো দিন মাস্টারমাইন্ড বলা হয়নি। আপনাদের এন্ড থেকে বলা হয়নি, কিন্তু আপনাদের অনেক নেতা অনেক বক্তব্যে, বিএনপির, আমি ছাত্র দলের হয়তো ওইভাবে না, বিএনপির বা যুব দলের অনেক নেতাকেই দেখেছি তারেক রহমান জানেন নাকি যে আপনি জুলাইয়ের মূল এরকম স্লোগান দিতে। তারেক রহমান নিজে কিন্তু বলছেন না। তারেক রহমান যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন সেই ল্যাঙ্গুয়েজে তার নেতাকর্মীরা কথা বলছেন না কেন? এটা কোন জায়গায় বাধা? আমি একটু বলি, ধরুন হচ্ছে অন্য সহযোগী সংগঠনের কথা আমরা বাদই রাখলাম, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। এটা থেকে বোঝা যায় যে ছাত্রদল জুলাই আগস্টে কিরকম হচ্ছে সমষ্টিগতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনি যখন ছাত্রদলের কোনো নেতাকর্মী, ধরেন টেকনাপের আমাদের থানার কোনো ওয়ার্ডের নেতাকর্মী যখন কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনি তো সমালোচনা করার সময় জনাব তারেক রহমানকে ছেড়ে কথা বলেন না। আপনি তো বলেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন, দেখেন তারেক রহমান আপনার নেতাকর্মী কি করছে, এই যে টেকনাপের এই ওয়ার্ডের এই নেতাকর্মী, সর্বশেষ নেতাকর্মী, তখন তো আপনি ছেড়ে কথা বলেন না। তাহলে 142 জন নেতাকর্মী যে সংগঠনে শহীদ হয়েছেন, সেই সংগঠনের সাংগঠনিক অভিভাবক হিসেবে জনাব তারেক রহমান নিশ্চয় কন্ট্রিবিউশন রেখেছেন। এটি তো আপনি এই কথা কিন্তু আপনি বলছেন না। আবার আপনি যখন দোষ করছেন তখন আপনি দোষারোপ করছেন, কিন্তু এত বড় কন্ট্রিবিউশন রাখলেন, এতজন শহীদ হলেন, আমাদের 3500 নেতাকর্মী যারা শুধু অ্যারেস্টই হয়েছেন, তারপরে হচ্ছে এত নেতাকর্মী হতাহত হয়েছে, সেই সংগঠনের যিনি অভিভাবক তার তো কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু এটা আপনি কখনোই স্বীকার করবেন না, কারণ আপনি নেগেটিভটাকে আপনি উপরে তুলে রাখছেন। সুতরাং আমরা তারপরও মনে করছি যে মাস্টারমাইন্ডের খেতাব আমাদের দল থেকে কাউকে দেওয়া হয়নি, বরং আমরা মনে করি সামগ্রিকভাবে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন যে জুলাই আগস্টে নিবিড়ভাবে কাজ করেছে তার নেতৃত্ব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। এবং আপনি জানেন গণমাধ্যমের কর্মী হিসেবে ছাত্রদল এই আন্দোলনের যে নিরলস ভূমিকা পালন করেছেন, তার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা জনাব তারেক রহমান আমাদের সাথে এঙ্গেজ ছিলেন। প্রতিটি সিদ্ধান্তে কোনো নেতাকর্মী হতাহত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছেন, তার প্রতিটি ঘটনায় তিনি আমাদের থেকে বেশি সংযুক্ত ছিলেন। আমরা হয়তো যোগাযোগ করতে পারছি না, ইন্টারনেট বন্ধ, তিনি আমাদের আগেই ওই জায়গায় যোগাযোগ করেছেন। কি করতে হবে, দাফন করতে হবে, চিকিৎসা দিতে হবে, বা গ্রেপ্তার হলে তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করুন, উনি আমাদের আগেই করেছেন। সুতরাং তারপরও আমরা মনে করছি না যে আমরা ওনাকে মাস্টারমাইন্ড বলছি। আমরা বলছি যে এই গুরুত্বপূর্ণ আন্দোলনে তিনি যেই অপরিসীম নেতৃত্ব দিয়েছেন সেই কথা কিন্তু কেউ একবারের জন্য বলবে না। এখন সকল সিদ্ধান্তের জন্যই কি আপনাদেরকে তারেক রহমানের মুখাপেক্ষী হতে হয় কিনা, এই বিষয়টা একটু জানতে চাইবো। এই কারণে যে সম্প্রতি তো ডাকসুতে নির্বাচন নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে, আপনারা প্যানেল দিয়েছেন, ডাকসুতে অলরেডি 5টা প্যানেল দাঁড়িয়ে গেছে, আপনাদের প্রায় কয়েকশো নেতাকর্মী ফর্ম তুলেছিল ডাকসু নির্বাচনের জন্য। কোন প্রক্রিয়ায় আপনারা আপনাদের প্রার্থীদের সিলেক্ট করলেন? এটি হচ্ছে তো কয়েকশো নেতাকর্মী ফর্ম তুলবে, এটি স্বাভাবিক। বরং যদি আপনি মনে করতেন যে এই 28টি যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে সেখানে 28টি পদের জন্য নির্বাচন করা হয়, শুধু যদি 28 জনই তুলতো ফর্ম, তাহলে তো আপনি নিজে আমাকে বলতেন যে এত বড় সংগঠন মাত্র খালি 28 জনই তুলেছে। এটি বড় সংগঠন, সবাই চাইবে তার নেতৃত্বকে প্রসারিত করতে, এই জন্য অনেকেই
এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারপরে যেহেতু এটি বড় সংগঠন, আমার প্রত্যেকের প্রোফাইল আমরা যাচাই বাছাই করেছি যে কারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে ছাত্র সংসদ নির্বাচনের পালসটি আসলে বুঝতে পারবে, কারা ভবিষ্যতে নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে। সেজন্য আমরা সময় নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ভোটের মাধ্যমে আমরা আমাদের প্যানেলটি আসলে নির্বাচিত করেছি, সেজন্য একটু সময় নিয়েছে এবং এটি পুরো প্রক্রিয়াটি একদম গণতান্ত্রিকভাবে হয়েছে এবং ভোটাভুটির মাধ্যমে করেছে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনেই হয়েছে, সেজন্য এটি করা হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত এই বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের উপর চাপিয়ে দেয়নি, বাট কোনো কালেই উনি চাপিয়ে দেননি। সব সিদ্ধান্ত ছাত্রদল নিজেরাই নিয়ে থাকে। উনি সাংগঠনিক অভিভাবক হিসেবে তিনি এটি মনিটরিং করে থাকেন শুধু। সুতরাং এই যে প্রোপাগান্ডাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, তারা কিন্তু তাদের প্যানেল ঠিক করতে পারেনি, তাদের প্যানেল ভেঙে নতুন প্যানেল তৈরি হয়েছে, বা হচ্ছে অনেকেই তো হচ্ছে নিজেদের ডাকসুর শুধু প্যানেল দিতে পেরেছে, কোনো হল সংসদে তারা প্যানেলই দিতে পারেনি। সুতরাং তারা এরকম প্রোপাগান্ডা করছে। আমরা একই সাথে ডাকসুতে প্যানেল দিয়েছি এবং প্রতিটি হলে পূর্ণ প্যানেল আমরা দিয়েছি এবং সেটি করতে গিয়ে একসাথে আমরা করেছি। আমাদের একটু সময় লেগেছে, কিন্তু আমাদের পরেও অনেকে প্যানেল দিতে পারেনি, ব্যর্থ হয়েছে, প্যানেল ভেঙে আবার নতুন করে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দলে এরকম হবে না। অনেকে হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন, এটি স্বাভাবিক। বড় সংগঠন, শত শত লোক আগ্রহ প্রকাশ করবেন, তার মধ্যে থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু তারাই নির্বাচন করবেন, এর বাইরে একজনে নির্বাচন করবেন না। এটি আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত এবং এই প্র্যাকটিসের মধ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রয়েছে। সুতরাং আপনি কিন্তু এর বাইরে দেখেন, আপনি এই যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের থেকে ভাগ হয়ে কয়টি প্যানেল হয়েছে আপনি দেখেন, কিন্তু তারা আবার সমালোচনা করার সময় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমালোচনা করবে। তার মানে আমরা বিষয়টি পরিষ্কার হলাম যে ছাত্রদলের ফর্ম অনেকে তুললেও ছাত্রদল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে যে কারা কারা আসলে ডাকসুতে নির্বাচন করবে। আপনারা তারেক রহমানকে সেখানে রেখেছিলেন শুধুমাত্র সাংগঠনিক অভিভাবক হিসেবে, কিন্তু মূল দায়িত্বটা আপনারাই নিয়েছেন ছাত্রদল, তারেক রহমান চাপিয়ে দেয়নি। বিষয়টি তো তাই, একদম একজ্যাক্ট চাপিয়ে কোনো কালে উনি দেননি। এটি আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়েছে। বিশেষ করে ডাকসুতে প্রতিটি পদের বিপরীতে আমরা ভোটাভুটি করে তারপর আমরা নেতৃত্ব নির্বাচন করেছি এবং এটা আমরাও পজিটিভ হিসাবেই নিচ্ছি যে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করার পর 400-র মতো ফর্ম তোলার পরেও ছাত্রদলের মধ্যে কোনো মারামারি হয়নি, হাতাহাতি হয়নি, তারা তাদের নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু অনেকগুলো ক্যাম্পাসেই আমরা দেখেছি যে এই বিষয়টার মানে দ্বৈত বিষয় রয়েছে। আপনি কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে দেখেছি যে পদবি নিয়ে বা জাকসুতে কারা নির্বাচন করবে কারা করবে না এই বিষয়গুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি বা হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। এই বিষয়টা কি নেতৃত্বের প্রতি অবহেলা? না, এটি হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু প্রোপাগান্ডা করেছে, বিশেষ করে সেখানে গুপ্ত শিবির। আমি উপস্থিত হয়েছি, আমাদের হল কমিটি হয়েছে তার 3-4 দিন আগে। তো হচ্ছে একটি পক্ষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মনে করছে তারা সেখানে হচ্ছে তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রতিক্রিয়ার ভাষা অন্যভাবে হতে পারত, কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে সকল প্রতিক্রিয়ায় আসলে ইতিবাচক, কিন্তু সেটি একটি লিমিট থাকা হয়তো কাম্য ছিল, সেটি হয়নি। আমরা তাদেরকেও কথা বলে সাংগঠনিক বিষয়ে আমরা তাদেরকে কথাবার্তা বলছি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম বিশেষ করে শিবিরের গুপ্ত পেজগুলোতে লেখা হচ্ছে, ধরুন আমার কথা রাখা হয়েছে যে আমাকে দৌড়ানি দেওয়া হয়েছে। তারপর আরেক পেজে দেখছি যে আমি দৌড়ানি খেয়ে ক্যাম্পাস থেকে চলে গিয়েছি। আমরা তো উপরেই ছিলাম, সাংবাদিকদের সাথে আমরা কথা বলেছি। এখানে একটু বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, যারা সংক্ষুব্ধ হয়েছে বা যারা মনে করছে তারা সাময়িক সময়ের জন্য হলে পদ পায়নি, তারা এটি করেছে। কিন্তু ঘটনাকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটি শুধু দুঃখজনক নয়, বরং এটি আমরা মনে করি সামগ্রিকভাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যে সুসম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কগুলোকে ব্যাহত করবে, এরকম নেগেটিভ ন্যারেটিভ বা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর কারণে। আপনার যে মূল দল বিএনপি, এর সাথে একসময় জামাত ইসলামের জোট ছিল, ছাত্র দলের সাথেও ছাত্র শিবিরের ভালো সম্পর্ক ছিল। এই আপনারা বিগত আন্দোলনেও ছাত্রদল ছাত্র শিবির সবাই একসাথেই মাঠে ছিল, আরও অন্যান্য দলও ছিল, কিন্তু এখন কেন আপনাদের ভেতরে এরকম শত্রু মনোভাবাপন্ন জায়গা তৈরি হলো? প্রথমত হচ্ছে আমাদের দিক থেকে কোনো শত্রুতা কারও প্রতি নেই, সেটি ছাত্র শিবিরের জন্য তো কোনোভাবে থাকা উচিত না। অন্য কোনো ছাত্র সংগঠনের প্রতিও আমাদের নেই। সবার সাথে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, মতপার্থক্য তো থাকবেই। যেহেতু দুটি আলাদা ছাত্র সংগঠন, যদি এক হয়ে যায় তাহলে তো একটি ছাত্র সংগঠন হতে হবে। দেখুন, আমরা মনে করি যে যেটি একটু আগেও বললাম
সেটা হচ্ছে 5 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এবং আপনারা দেখছেন যে 5 তারিখের পরে খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা আসলে বারবার বলতে হয়, সেটি হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকতে পারবে না বলে আমরা মানববন্ধন দেখেছি, যে বড় বড় মানববন্ধন করে এক ধরনের হাইপ তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম ঠিক তার কয়েকদিন পর যারা মানববন্ধন করতো তারা ছাত্র শিবিরের বিভিন্ন পদে গিয়ে দায়িত্ব পালন করছেন, আবার অনেকে গুপ্তভাবে করছেন। এই যে একদিকে আপনি একরকম কথা বলছেন, আরেকদিকে আপনার আচরণ আরেক রকম প্রকাশিত হচ্ছে, এতে করে ছাত্র শিবিরের সাথে শুধু ছাত্র দলের নয়, বরং প্রকাশ্যে যারা রাজনীতি করে ছাত্র সংগঠনগুলো, প্রতিটি ছাত্র সংগঠনের সাথে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। এবং একই সাথে আপনি যে ক্রেডিট দেওয়া না নেওয়া, এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ধরুন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী যিনি সভাপতি সাদিক কায়েমকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে। ধরুন আমি যদি স্পেসিফিক করে যদি বলি, জুলাই গণঅভ্যুত্থানের পুরো সময় ধরে আমরা তো, আপনার গণমাধ্যমের কর্মী হিসাবে আপনাদের টেলিভিশনে আমাদের বহু ভিডিও ছবি প্রকাশিত হয়েছে যে আমরা রাজপথে আন্দোলন করেছি, নেতৃত্ব দিয়েও আবার আন্দোলন করতে হয়েছে রাজপথে নিজেদেরকে সংগঠনের শীর্ষ নেতা হিসেবে। এর বাইরে প্রতিটি পলিসি মেকিংয়ে আমাদের অংশীদারিত্ব ছিল। যারা তখন নেতৃত্ব দিয়েছে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, সেই সময়ে আমরা কোনোদিন সাদিক কায়েমকে সেই 36 দিনে আমি কখনোই দেখিনি বা ওনার নামও আমরা শুনিনি। ধরুন প্রথম লেয়ারের যেটি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যাদের সাথে আমাদের প্রতিদিন কথা হতো সেখানেও আমরা দেখিনি। আসিফ নাহিদরা যখন অ্যারেস্ট হওয়ার পরে সেকেন্ড লেয়ারের লিডারশিপ যখন আসলো, বাকের, কাদের, মাহিন, হান্নান, আমাদের সাথে প্রতিদিন 10 বার 12 বারও মিটিং হয়েছে সিদ্ধান্তে। আমরা একবারও সাদিক কায়েমকে সেখানে দেখিনি, আমি কোনোদিন নামও শুনিনি এই নাম। 5 তারিখের পর হঠাৎ উদয় হলো সাদিক কায়েম। প্রথমে দেখলাম তিনি ছাত্র শিবিরে আত্মপ্রকাশ করলেন, দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পূর্বের ছবিগুলো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে আমরা দেখলাম। তারপরে বিভিন্ন জায়গায় দেখলাম তিনি আন্দোলনে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন অনেকেই করেছেন, এটি হয়তো আমাদের তো সব জানার কথা না, এত বড় একটি আন্দোলন লেয়ার। কিন্তু আমরা যাদের সাথে কাজ করেছি, যেখান থেকে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ হতো সেটা আমাদের পক্ষে সিদ্ধান্ত যেত, বিপক্ষে যেত, আমরা মতামত দিতাম, আমাদের মতামতের বাইরে সিদ্ধান্ত আসতো, কিন্তু সেই সিদ্ধান্তের জায়গাতে কখনো আমরা সাদিক কায়েমকে দেখিনি, কখনোই দেখিনি। কিন্তু এটি 5 তারিখের পর আমরা দেখলাম হঠাৎ সাদিক কায়েম নামে একজন আসলেন। তিনি সকল আন্দোলনের মাস্টারমাইন্ড, তিনি সকল সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তের বাইরে কিছু হয়নি, তিনিই বলেছেন। সুতরাং আমরা কখনোই ওনাকে সেই সময় দেখিনি। এবং আমরা আরো একটু আপনাকে স্পেসিফিক করি, ধরুন এখন জনাব আসিফ উনি উপদেষ্টা আছেন, ওনার সাথে আমাদের পার্টির বিভিন্ন বিষয়, বিশেষ করে মুরাদনগরের বিষয়ে মতভেদ হচ্ছে বা আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। আসিফ আমি নাসিরউদ্দিন নাসির, আমরা তাদের মুখেও কখনো শুনিনি যে সাদিক কায়েম পরবর্তী সময়ে যে সাদিক কায়েম নামে কোনো ব্যক্তি রয়েছেন যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাহলে আসিফ, নাহিদ, তারপরে বাকের, হান্নান সহ তারা কিছুই করেন নাই, শুধু সাদিক কায়েমই সব করেছেন, এরকম আমরা কোনোদিনই তখনও শুনিনি। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো। আপনি সাদিক কায়েমকে 5 তারিখের আগে কোথাও দেখেননি, নামও শোনেননি, কিন্তু আন্দোলনের এটা কোনো কৌশল ছিল কিনা? ধরেন ছাত্রদল তো আন্দোলনে বিভিন্ন কৌশলে কাজ করেছে। আপনারা যখন মিছিল করতেন, মিটিং করতেন, আমরা সাংবাদিক হিসেবে বিশেষ করে ধরেন আমি, আপনি, আপনার সাথে ইব্রাহিম, এখন আপনার প্যানেলে মায়েদ, মেহেদি, এদের সাথে আমার ইন্টারনাল একটা যোগাযোগ ছিল এবং আমি তাদের কাছ থেকে ফুটেজ পেতাম আপনাদের বিভিন্ন মিছিল মিটিংয়ের, যেগুলো আমরা পরে অনেয়ারও করেছি, আমাদের এখনও ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। তো রাজনীতির এটা কোনো কৌশল ছিল কিনা? ছাত্রদল তো ধরেন বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। আমরা যে গুপ্ত রাজনীতির কথা বলি, শিবির যেমন ছাত্রলীগের সাথে রাজনীতি করেছে, ছাত্র দলের অনেককে দেখেছি যে এখন তাদের ছবি প্রকাশ হচ্ছে যাদের ছাত্রলীগের সাথে ছিল। এই না বাদ দিয়ে দিচ্ছেন, এটা কি কোনো আদর্শিক রাজনীতি হচ্ছে কিনা? সেই সময়ের যে সিচুয়েশন ছিল এটা তো আপনিও জানেন। আপনার বিরুদ্ধে 21টি মামলা চলমান, প্রত্যেকটা নেতাকর্মী যেই পরিমাণে মামলা খেয়েছে, কিন্তু এটা কি কোনো কৌশল হতে পারে কিনা? 36 জুলাইয়ের প্রতি যারা ছাত্রলীগের ধরেন সাথে ছিল কিন্তু কোনো অন্যায় করেনি, তাদেরকে কি বাদ দিয়ে দেওয়াটা যৌক্তিক? আচ্ছা, তাহলে আপনাকে আপনি যে কোশ্চেন করলেন এই প্রশ্নের উত্তর আপনার কাছেই রয়েছে। ধরেন এই যে ডাকসুতে আমাদের যে শীর্ষ 3 জন পদ রয়েছে, আমাদের আবিদ, হামিম, মায়েদ, এই 5 জনকে, এই 3 জনকে গণমাধ্যমের আমাদের গণমাধ্যমের কর্মীরা যারা গত অন্তত তাদের সময়কাল অনুসারে 10 বছর, 7 বছর, 6 বছর ধরে যারা বিরোধী রাজনীতি করেছে, তাহলে আপনি বলেন
সাদিক কায়েম ফরহাদের একটি ছবি দেখান, আপনি একটি, দুইটির দরকার নেই, একটি দেখান যে যারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, একটি ছবি, দুইটির দরকার নেই। আমাদের তো আবিদের জেল খেটেছে, হামিম জেল খেটেছে, মায়ের আহত হয়েছে, এরকম লক্ষাধিক ছবি ভিডিও আমরা দেখাতে পারবো। তাহলে ছাত্র শিবিরের সাদিক কায়েম ফরহাদের একটি দেখান, দুইটির দরকার নেই। বরং আমরা ছবি দেখতে চাইলে দেখি যে সাদিক কায়েম ছাত্রলীগের সাথে মিছিল করেছে, সেই ছবি আছে, ফরহাদের কমিটির ছবি আছে, আওয়ামী লীগের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে তাদের ছবি আছে। একটি ছবিও আপনি দেখাতে পারবেন না যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে খুনি হাসিনার বিরুদ্ধে জনাব ফরহাদ অথবা জনাব সাদিক কায়েমের একটি ছবি আপনি দেখাতে পারবেন না। এটি কোনো কৌশল হতে পারে না, পৃথিবীর কোনো দেশে এরকম কৌশল আপনি দেখবেন না। এটি হচ্ছে গুপ্ত রাজনীতি, এটি হচ্ছে প্রোপাগান্ডার রাজনীতি, এটি হচ্ছে ক্যাডেটবাজি রাজনীতি। যদি 5ই আগস্ট না করতো, এই কথা আমরা বহুবার বলছি, সাদিক কায়েম নামে কোনো ব্যক্তির নাম আপনি শুনতেন না, ফরহাদ নামের কোনো ব্যক্তির নাম আপনি শুনতেন না। কিন্তু আপনি শুনতেন আবিদ আবার জেলখানায় গিয়েছে, মায়েদ আবার জেল থেকে বের হয়ে আবার রাস্তায় গিয়েছে, আপনি আবার শুনতেন হামিম জেল থেকে বের হয়ে আহত হয়ে আবার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। আপনি ফরহাদ তারপরে সাদিক কায়েমকে দেখতেন আওয়ামী লীগের মিছিলে, ছাত্রলীগের মিছিলে, সেখানে আপনি দেখতেন। আবার যদি 5ই আগস্ট সফলভাবে সম্পূর্ণ না হতো, আপনি সেটাই দেখতেন। নাসিরউদ্দিন নাসির, ডাকসুতে ফিরে একটু, ডাকসুতে 5টি প্যানেল হয়েছে। আপনার প্যানেলকে তো আপনি মূল্যায়ন করবেনই, কিন্তু আপনি বাকি 5টি প্যানেলকে, মানে বাকি যে 4টি প্যানেল রয়েছে তাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, আমি যেহেতু এটি বাংলাদেশে গত 17 বছর আসলে কোনো নির্বাচনই হয়নি, বিশেষ করে ছাত্র সংগঠনের একটি নির্বাচন হয়েছে, সেটিও একদম জাতীয় নির্বাচনের মতো ইনমার্জিন প্যারালালি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ব্যালট পেপার চিনতে হয়েছে, আপনি দেখেছেন ছেলেদের হলে কৃত্রিম লাইন তৈরি করে কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-এর ডাকসুর যে ভোট ডাকাতি হয়েছে, যেটি 14, 18, 24-এর মতো, এটি এক বাক্যে সবাই স্বীকার করবেন। সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় হিসাবে যে আমাদের যে আজন্ম যে স্বপ্ন, আমরা সেটি দেখতে পাচ্ছি যে এই যে ডাকসু হবে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতামতের ভিত্তিতে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। যারা এখানে প্রার্থী হয়েছেন সবার প্রতি আমাদের শুভকামনা থাকছে, এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদের সবচেয়ে ভালো যে সিদ্ধান্ত সেটি ডাকসুতে দেখাতে পারবে। এবং যে গত 17 বছর ধরে বাংলাদেশে যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, আমি মনে করি এই যে ডাকসুর মাধ্যমে এই যে নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব বাছাই, অথবা একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে জনগণের ভোটের মাধ্যমে তাদের সরকার প্রতিষ্ঠা হবে, সেটির একটি প্রাথমিক ব্রিজ হবে আমাদের ডাকসু নির্বাচন। এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, পূর্ণ বিশ্বাস রয়েছে, তারা সবচেয়ে যোগ্য নেতৃত্বকে বাছাই করবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, প্রগতিশীলতার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের ভাষা আন্দোলনের ভূমিকা রয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের ভূমিকা আমাদের ইতিহাস রয়েছে, আমাদের 90-এর ভূমিকা রয়েছে, এবং একই সাথে 1971 সালের সব থেকে যে মর্মান্তিক দুঃখগাথা ইতিহাস আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে গুপ্ত হত্যা করা হয়েছে 25শে মার্চ কাল রাত থেকে। সুতরাং আমরা মনে করি সার্বিক সকল বিষয় বিবেচনায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীর 9 যে সেপ্টেম্বর যে ভোট অনুষ্ঠিত হবে, সেখানে সবচেয়ে তারা যোগ্যদেরকে, এবং যারা এই সামগ্রিকভাবে এতগুলো আন্দোলনকে মাথায় রেখে তারা প্রার্থী বাছাই করবেন, এটি আমি মনে করি যে এটি করে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্যানেলগুলো কেমন হয়েছে? আপনার ছাত্র নেতা হিসেবে আপনার মূল্যায়ন কি? ছাত্র দলের সেক্রেটারি হিসেবে না, এমনি ছাত্র নেতা হিসেবে আপনার মূল্যায়ন কি প্যানেলগুলো সম্পর্কে? দেখুন, এখানে 5টি বড় প্যানেল হয়েছে, এর বাইরে স্বতন্ত্রভাবে অনেকে আমরা দেখছি যে প্রতিযোগিতা করছে। আমি মনে করি এটি খুবই, যতগুলো ডাকসু হয়েছে, যতগুলো ডাকসু বলতে আমরা তো আসলে 2টি ডাকসু, 28 বছর পরে 19 সালের ডাকসু দেখেছি, এবং যেখানে যিনি ভিপি হয়েছেন তিনি নিজে ভোট দিতে পারেননি, কিন্তু তিনি ভিপি হয়েছেন। আচ্ছা, আমরা মনে করি এটি খুবই একটি রিমার্কেবল একটি ডাকসু হবে। এবং যতগুলো প্যানেল হয়েছে, আমাদের সাথে অনেকেরই ব্যক্তিগতভাবে আমরা আন্দোলন করেছি, ব্যক্তিগত পরিচয় রয়েছে, বিরোধী মতের হলে আমরা মনে করি যে অনেকগুলো প্যানেল খুব যোগ্যতা
খাতিরে যদি বলি তাহলে অনেকগুলো খুবই ভালো ভালো প্যানেল হয়েছে এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে অতীতে, ভবিষ্যতেও কাজ করতে পারবে। এবং আমি মনে করি যে এবার একটি ভালো কম্পিটিশন হবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত যে প্যানেলটি সেটিও ইনশাল্লাহ ভোটের মাঠে সব থেকে ভালো করবে বলে আমি প্রত্যাশা রাখছি। এবং অন্য যে কোনো প্যানেল থেকে আমাদের প্যানেলের যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের এক ধরনের হচ্ছে, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বঞ্চিত হয়েছে, সে বঞ্চনার ইতিহাসে তারা নেতৃত্ব দিয়েছেন। এবং একই সাথে আগামীর যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন, সেখানে আমরা মনে করি আমাদের যে প্যানেলটি নির্বাচিত হয়েছে 27 সদস্যের, তারা প্রত্যেকে আমি মনে করি অত্যন্ত যোগ্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এই যোগ্যতার নিরিখ রেখেই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই প্যানেলের মধ্যে দুইটা বিষয় সাংবাদিক হিসেবে আমাদের চোখে পড়েছে। অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে আমি দুইটা বিষয় আপনার কাছে উল্লেখ করি। একটা হচ্ছে ছাত্রদল যে প্যানেল দিয়েছে, সেখানে আমাদের যে আইকনিক ছবি ছিল জুলাই আন্দোলনে সানজিদা আহমেদ তন্নি, তার সম্মানে আপনারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেননি। আরও কয়েকটি জোটও দেখেছি যে তার সম্মানে দেননি। এইটা সম্পর্কে আপনার মন্তব্য কি? আর একটা নেগেটিভ বিষয়, সেটা হচ্ছে প্রতিরোধ পর্ষদ, যারা বাম জোট থেকে রাজনীতি করছে, ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি শেখ হাসিনাকে আজীবনের সদস্য করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এই পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা বিষয় নিয়ে যদি আপনি মন্তব্য করেন, আপনারা কিভাবে এই জায়গাটা ফাঁকা রাখলেন, কি চিন্তা কাজ করেছে? আর শেখ হাসিনাকে আজীবন সদস্য করতে চাওয়া ব্যক্তি সভাপতি, এই ভিপি প্রার্থী, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি পুরো আন্দোলনের গ্রাফ দেখিয়ে আপনি জানেন, তাহলে আন্দোলনের মোড় পরিবর্তন হয়েছে 15ই জুলাই, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল খুনি সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এবং জানেন, সে হামলার প্রতিবাদে আপনার মনে রয়েছে 16 তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অবস্থান কর্মসূচি, বিক্ষোভে ডাক দেওয়া হয়েছে। এবং সেই বিক্ষোভ থেকে শুরুতে আবু সাইদ এবং পরবর্তীতে আমাদের চট্টগ্রামে ওয়াসিম কিন্তু শহীদ হয়েছেন। সুতরাং আমরা পুরো জুলাইয়ের আন্দোলনের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর হামলাটা আমরা মনে করি গণঅভ্যুত্থানের এক ধরনের হচ্ছে রিমার্কেবল একটা ডে। আমরা এই দিনকে স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি প্রোগ্রাম করেছিল। আমরা সেই প্রোগ্রামের নাম দিয়েছি যে গণঅভ্যুত্থানের বাক বদলের দিন, যে সেদিনে আসলে গণঅভ্যুত্থানের বাক বদল হয়েছিল। এবং সেই আমরা দেখেছি সেই হামলাতে আমরা তন্নিকে আমরা দেখেছি, আমাদের বোন, যে তিনি যেভাবে রক্তাক্ত হয়েছেন এবং তিনি খুনি ছাত্রলীগের সন্ত্রাসীদের সামনে বুক উঁচিয়ে তিনি যে আন্দোলন করেছেন, রক্তাক্তর ছবি আমরা কিন্তু পুরো আন্দোলনের রিমার্কেবল একটা ফিক্সার আমাদের সামনে। এবং আমরা মনে করি আমরা যে জুলাইকে ধারণ করছি এবং আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেখানে বাংলাদেশের প্রতিটি রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতি, একদম জুলাইকে ধারণ করে তৈরি করতে হবে। সুতরাং আমরা জুলাইকে ধারণ করে আসলে আমরা আমাদের প্যানেলটি তৈরি করেছি। এবং আমরা মনে করি এই যে আমাদের তন্নি, আমাদের বোন, তিনি যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জুলাইতে, এই যে তিনি রক্তাক্ত হয়েও তিনি কিন্তু আন্দোলন ছেড়ে যাননি, তিনি আহত হয়েছেন, তারপরও রাজপথে থেকেছেন, সাহস জুগিয়েছেন। আমরা মনে করি তার সম্মানে আমরা এই পদটিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমরা ওনার সাথে কথা বলেছি, আমরা ওনাকে অ্যাপ্রোচও করেছিলাম আমাদের হচ্ছে প্যানেলে, কিন্তু তিনি বিনয়ের সহিত বলেছেন তিনি রাজনীতিক ছাত্র সংগঠন থেকে হচ্ছে নির্বাচন করতে উনি অপারগতা করেছেন, কিন্তু এটি অত্যন্ত তিনি বিনয়ের সহিত বলেছেন। আমরা ওনার মতকে হচ্ছে অত্যন্ত শ্রদ্ধা করি এবং একই সাথে ওনার সম্মানে আমরা এই পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো প্রতিদ্বন্দ্বিতা রাখবে না। এবং আমাদের যত নেতাকর্মী রয়েছে, আমাদের যত সমর্থক রয়েছে, আমরা কিন্তু ওনাকে এই পদে আমরা ভোট দিব। এবং এই পদের বিপরীতে কিন্তু প্রার্থী রয়েছে। সুতরাং এই পদে শুধু আমরা ছেড়ে দিছি এর অর্থে এই নয় যে আমরা কিছু করব না, আমরা কিন্তু তার জন্য ক্যাম্পেইন করব। আমাদের নেতাকর্মী, আমাদের সমর্থকরা কিন্তু তার জন্য ভোটও প্রদান করবেন। সুতরাং আমরা মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ দিক। এবং ছাত্র রাজনীতিতে এই যে একটা উদার এবং একটা ছাড় দেওয়া যে রাজনীতি তৈরি হয়েছে বাংলাদেশে, আমরা মনে করি এর মাধ্যমে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং বাংলাদেশের প্রতিটি আন্দোলনে নারী শিক্ষার্থীদের যে ভূমিকা, এটি কিন্তু খুব বেশি প্র্যাকটিস হয় না, এটি আলাপ আলোচনা হয় না। আমি মনে করি যে এই আমাদের তন্নির যে ছবি,
এটি পুরো আন্দোলনের এক ধরনের গুরুত্বপূর্ণ দুই একটি ছবির মধ্যে আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে আন্দোলনে যাওয়ার জন্য এই ছবি আমাদেরকে অনেক বেশি ত্বরান্বিত করেছে। সুতরাং এটি আমরা মনে করি ওনার নির্বাচিত হওয়া উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমাদের তন্নি কাজ করবেন, এটি আমাদের প্রত্যাশা। এর বাইরে আপনি আরেকটি বিষয় বলেছেন যেটি নেগেটিভ। দেখুন, আমরা উনি 19-এর ডাকসুতে উনি স্বতন্ত্র প্যানেল থেকে উনি বিপি নির্বাচিত হয়েছেন, তার আগেই উনি এরকম একটি বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি যে এটি সেই সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তারপর তিনি শুধরে নিয়ে তিনি গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে ছিলেন এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকে আমি ওনাকে চিনি। উনি এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, এমনকি পরবর্তী সময়ে তিনি পক্ষে অবলম্বন করছেন। সুতরাং আমি মনে করি এটিও একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে তিনি হয়তো অতীতে বলেছেন, সেটি বুঝে হোক না বুঝে হোক বলেছেন, কিন্তু তার অবস্থান যে তিনি প্যাসিবাদের বিপক্ষে ছিলেন সেটি কিন্তু তিনি পরিষ্কার করতে সক্ষম হয়েছিলেন অন্তত 5 তারিখের আগেই। সুতরাং আমি মনে করি তিনি যে শেখ হাসিনাকে আজীবন সদস্য রাখতে চেয়েছেন এটির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি নিজেকে শুধরে নিয়েছেন, যে এটি তার বলা হয় না, সে শেখ হাসিনার জায়গা থেকে তিনি সরে বাংলাদেশের মানুষের পক্ষে এসেছেন এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে তিনি গণঅভ্যুত্থানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। সেজন্য আমরা মনে করি যে তিনি প্রার্থী হওয়াটা অত্যন্ত ইতিবাচক ঘটনা। নাসিরউদ্দিন নাসির, সাধারণত মানুষ এটা চিন্তা করে যে আপনারা এই টেলিভিশন টকশোতে বা বক্তব্যে যা বলেন, রাজনীতিবিদরা ভেতরে ভেতরে আবার তাদের ভেতরে একটা সম্পর্ক আছে। আমি এই কারণে বলছি, জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা যখন সংসদ ভবনে গেলেন, আমরা একটা খুব সুন্দর ভিডিও দেখলাম, ভাইরাল হলো, যেখানে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি শিবিরের সভাপতি সেক্রেটারির সাথে হেসে হেসে গল্প করছে এবং খুবই একটা সুন্দর পরিবেশ। হয়তো মানুষের এরকম একটা চাওয়াও থাকে যে এই 36 জুলাইয়ের পরে যে বাংলাদেশ, সেখানে একটা সম্প্রীতির জায়গা থাকবে, কেউ কাউকে ট্যাগিংয়ের রাজনীতি করবে না। সেদিন হেসে হেসে কি আলোচনা হলো আপনাদের মাঝে? হেসে হেসে আলোচনা করলাম হচ্ছে, এটি দুঃখজনকও যদি ঘটনাটা বলতে হয়। সেটি হচ্ছে, আপনি দেখবেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়ে বাংলাদেশের প্রায় মানুষ বলে থাকেন যে তিনি অত্যন্ত সজ্জন। ধর আমরা তো বলেই থাকি, আমরা যেহেতু তিনি আমাদের পার্টির মহাসচিব, কিন্তু আমাদের পার্টি যারা করেন না তারাও বলেন যে তিনি অত্যন্ত সজ্জন, তিনি বক্তব্য বিবৃতিতে কাউকে আহত করেন না, এমনকি ওনাকে আহত করলেও তিনি কাউকে আহত করেন না, এটি বলে থাকেন নিরপেক্ষ যারা। আমরা দেখলাম যে 5 তারিখের পরেও ওনার একটি ব্যক্তিগত পেজ রয়েছে ভেরিফাইড, বা আমাদের মিডিয়া সেল ন্যাশনালিস্ট পেজে কোনো বিষয়ে উনি যখন বক্তব্য দেন, সেই বক্তব্যে অথবা উনি চিকিৎসাধীন রয়েছেন এরকম একটি খবরও আমরা দেখছি সেখানে হাহা রিয়েক্ট পড়ছে। আমরা পরীক্ষা করে আমাদের রিসার্চ টিম দেখেছি যে যারা হাহা রিয়েক্ট দিয়েছে তার প্রায় 95% হচ্ছে জামাত সমর্থিত আইডি, শিবির সমর্থিত আইডি থেকে। আপনাকে একটি মার্জিন করলাম, আমাদের কথা আসলে বাদে রাখলাম। সুতরাং এরকম একটি ঘটনা যখন ঘটে, এটি খুবই উদ্বেগের এবং দুঃখজনক যে এরকম একজন সজ্জন ব্যক্তিকেও পোস্টেও কিন্তু ছাত্র শিবির জামাত সমর্থিত ফেসগুলো তাদেরকে ব্যাড রিয়াকশান বা হিউমিলেট করা থেকে বাদ রাখে না। আমরা আসলে যেটি বলেছিলাম সেদিন, বলেছিলাম যে আমরা তো একসাথে বসেছি শিবিরের শীর্ষ নেতৃত্বের সাথে, আমাদের ছাত্র অধিকার পরিষদেরও ছিল। আমি বলেছিলাম যে আজকে এই ছবি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় তাহলে এই ছবিতে কেউ হাহা রিয়েক্ট দিবে না। তখন শিবিরের সভাপতি বলেছেন কেন হাহা রিয়েক্ট দিবে না? আমি কিন্তু যারা তো হাহা রিয়েক্ট দেয় তারাই আজকে এই ছবিতে আছে বা তাদের সমর্থকরা দিবে না, কারণ যারা হাহা রিয়েক্ট দেয় তাদের নেতারা তো আমাদের ছবিতে আছে, সুতরাং কীভাবে হাহা রিয়েক্ট দেবে? এই কথা শুনে আসলে সবাই হেসেছিল। এটি হয়তো হাস্যরস হলেও কিন্তু এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনাও, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি শুধু বিরোধী দল হলেই, আপনার বিরোধীর মত হলেই আপনি বিরুদ্ধে আচরণ করবেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যা তা রকম মন্তব্য করবেন, বা আপনার অধিকার রয়েছে বা আপনার স্বাধীনতা রয়েছে যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিপক্ষে জেনে না জেনে একটা প্রোপাগান্ডা করলেন, আপনি করতেই পারেন, কিন্তু আপনি কতদূর ন্যায্য কতদূর হক করলেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুতরাং আমরা আরেকটাও বিষয় গুরুত্বপূর্ণ, যে সেটি হচ্ছে ছাত্র শিবির বিভিন্ন পেজ থেকে, বিশেষ করে গোপন আইডি থেকে তারা যে গুপ্ত রাজনীতি করে বা অন্যদেরকে অপমানিত করে, হেয় করে, এই যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, এগুলো থেকে ছাত্র শিবিরের বের হয়ে আসা উচিত। হয়তো এখন সাময়িক সময়ের জন্য ছাত্র শিবির হয়তো মনে করছে যে এর মাধ্যমে তারা হয়তো কিছু একটা অর্জন করছে, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু এটি ভালো ফল নিয়ে আসবে না। এমনকি এই খারাপ প্রতিযোগিতার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু ঢুকে পড়ছেন,
কিন্তু অনেক ছাত্র সংগঠন বা অনেকে ব্যক্তিগতভাবে তাদের সাথে পেরে না উঠে তারাও কিন্তু নিজেরাও ন্যারেটিভ তৈরি করে ছাত্র শিবিরের বিরুদ্ধে বলছেন, তাতে কিন্তু আলটিমেটলি কিন্তু খুব ভালো কিছু বয়ে আনবে না। সুতরাং এটি ছাত্র রাজনীতির জন্য একটি খারাপ দৃষ্টান্ত বলে মনে করি। এবং ছাত্র শিবিরের উচিত, আমি অনুরোধ করবো যে তাদের এই যে গুপ্ত যে ফেজ রয়েছে, গুপ্ত আইডি রয়েছে, এগুলো থেকে তাদের নেতাকর্মীদেরকে হচ্ছে বোঝানো যে এরকম করলে পারস্পরিক যোগাযোগ সংকুচিত হচ্ছে এবং হচ্ছে ছাত্র রাজনীতির জন্য এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আমি আরেকটা বিষয় আসতে চাই, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গাতেই নানান ধর্ম বর্ণ মতামতের মানুষজন থাকে। ছাত্রদলের নিজস্ব আদর্শ আছে, নীতি আছে। ছাত্রদল কি বিজয় লাভ করলে ছাত্র দলের যে আদর্শ, যে নীতি, সেটাই কি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, নাকি সবার মতামতকে প্রাধান্য দিয়ে দলীয় রাজনীতির বাহিরে একটা ভালো রাজনৈতিক জায়গা তৈরি করবে, যেটা শুধু ছাত্রদের কল্যাণেই প্রযোজ্য হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমার মনে হচ্ছে। দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করি। আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করতেই পারি যে আসুন আপনি আমাদের ছাত্রদলে আসুন। আমরা বলে থাকি এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তলে। আপনাকে আমরা আবেদন করছি যে আপনি আসেন, কিন্তু আপনার না আসার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা বাংলাদেশে 1800 শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি করেছি গত কয়েক মাসে। আমরা এরকম শিক্ষার্থীদেরকে আমরা আবেদন করছি যে আপনি আসুন আমাদের দলে। না আসার পূর্ণ স্বাধীনতা রয়েছে, এমনকি অন্য ছাত্র সংগঠন করার শতভাগ স্বাধীনতা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। সুতরাং আমাদের প্যানেল, বিশেষ করে আপনি যেটি বলার চেষ্টা করেছেন, যদি ডাকসুতে বিজয়ী হয় তাহলে আমাদের সংগঠন তো আলাদা একটা বিষয়, কিন্তু যারা নির্বাচিত হয়ে যাবেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন, সেটি ছাত্র দলের কোনো প্রতিনিধিত্ব কিন্তু করবেন না। এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে হয়তো এটিকে সমান্তরালভাবে মিলিয়ে ফেলার অপচেষ্টা করেন। আমি আবারও বলছি, যারা নির্বাচিত হয়ে যাবেন ডাকসুতে, আমরা যাদেরকে হচ্ছে মনোনীত করেছি, তারা যখন নির্বাচিত হবেন তারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে কথা বলবেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে কাজ করবেন। তারা কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিত্ব করবে না, এটি নিশ্চিত। আমাদের সংগঠন এবং এটি কিন্তু খুবই আলাদা একটা বিষয়। সুতরাং আমরা মনে করি এই বিষয়ে কোনো সংশয় বা কোনো কনফিউশনের কোনো সুযোগই আসলে নেই যে আমরা কাউকে আমাদের আদর্শ চাপিয়ে দেওয়ার। বরং আমরা বলতে পারি যে আসুন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন শিক্ষা ঐক্য প্রগতির সংগঠনে আপনারা আসুন, বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আসুন। কিন্তু কেউ যদি না আসে তাকে কোনোভাবে চাপিয়ে দেওয়ার প্রবণতা আমাদের গত 5 দশকে একবারও ঘটেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ঘটবে না বলে আমরা আপনাকে নিশ্চিত করছি। আপনি অনেক পজিটিভলি বললেন, নিশ্চয়ই আমরা সেটা ভবিষ্যতে দেখতে পাবো। যদি এর প্রতিফলন ঘটে, নিশ্চয়ই ছাত্রছাত্রীদের জন্য বা ক্যাম্পাস রাজনীতির জন্য সেটা একটা মাইলফলক হয়ে থাকবে। আপনার কিছু ব্যক্তিগত জায়গায় আসতে চাই। নাসিরউদ্দিন নাসির, আপনি সাধারণ সম্পাদক, আগামী জাতীয় নির্বাচনে আপনার ইলেকশন করার ইচ্ছা আছে কিনা, দল আপনাকে মনোনয়ন দিবে কিনা, আর আপনার নির্বাচনী আসন নোয়াখালী 4 সম্ভবত, এবং সেখানে সুবর্ণচরও যুক্ত আছে। এইটা আগে শুনে নেই, তারপরে সুবর্ণচর নিয়ে আমার একটা প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে প্রতিটি রাজনৈতিক কর্মীর হচ্ছে ইচ্ছা থাকে, সেটি স্বাভাবিক যে হচ্ছে তিনি জনপ্রতিনিধি হবেন। আমরা যেহেতু এখনও ছাত্র রাজনীতি করছি, শিক্ষার্থীদের অধিকারের জন্য আমাদের কাজ চলমান রয়েছে প্রতিক্ষণ, প্রতিনিয়ত। কিন্তু আমাদের ইচ্ছা রয়েছে যে নোয়াখালীর সদর সুবর্ণচরে কাজ করার। এটি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, আমাদের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এগুলো প্রতিটি বিষয় লিপিবদ্ধ। আমরা মনোনয়ন চাইব ইনশাল্লাহ, কিন্তু দল যদি মনে করে যে আমরা সেখানে কাজ করতে আমাদের সক্ষমতা রয়েছে বা আমরা কাজ করার আমাদের ইচ্ছা তো থাকবেই, তাহলে এটি দলের সিদ্ধান্ত, কিন্তু আমরা চাইব এটি শতভাগ নিশ্চিত। সুতরাং দল যদি আমাদেরকে নমিনেটেড করে, আমরা ইনশাল্লাহ সদর সুবর্ণচর, বিশেষ করে আমাদের নোয়াখালীর 4 যে আসন, সেখানে কাজ করার আমার ইচ্ছা রয়েছে। আমি ওই সদরে বেড়ে উঠেছি এবং নোয়াখালী সুবর্ণচরে আমার বেড়ে ওঠা, এবং সদরে আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি। এই অঞ্চলের প্রতিটি মানুষের, তারপরে হচ্ছে প্রতিটি মাটির প্রতি কণা আমার চেনা জানা রয়েছে। সুতরাং আমাদের এখানে কাজ করার পূর্ণ ইচ্ছা রয়েছে এবং আমরা মনে করি এখানে কাজ করতে পারলে আমরা ইনশাল্লাহ ভালো করব। এবং সদর সুবর্ণচর, আপনি জানেন যে এমনি নোয়াখালী জেলা হিসেবে এটি খুবই প্রসিদ্ধ একটি জেলা। এইখানের মানুষজনের মধ্যে আলাদা একটা সত্তা রয়েছে, একটু নেতৃত্বের এক ধরনের, এইখান থেকে নেতৃত্ব তৈরিও হয় বেশি এই অঞ্চল থেকে, বিশেষ করে নোয়াখালীর অঞ্চল থেকে, বৃহত্তর নোয়াখালী থেকে। সুতরাং আমরা মনে করি আমরা
যদি যে নেতৃত্বটা আমাদের মধ্যে বিকাশিত হয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী হিসাবে সাধারণ সম্পাদক হয়ে আমরা যেটুকু শিখেছি সেইটুকু শিখার যে এলিমেন্ট আমরা সদস্য উন্নয়নে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কিন্তু সুবর্ণচরে বেশ কয়েকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটি আপনার জন্মস্থান। সুবর্ণচরের এই জনগোষ্ঠীকে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা তাদের কাছ থেকে পজিটিভ কিছু আশা করেন? না, ইনশাল্লাহ আমরা তো করি। সুবর্ণচর এটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি উপজেলা। আপনি জানেন যে এখানে গ্রামীণ পরিবেশ রয়েছে, প্রচুর হচ্ছে চাষাবাদ করে মানুষজন, পরিশ্রমী নদীভাঙ্গা অঞ্চলের মানুষ, খুবই সম্ভাবনাময় একটি উপজেলা। এবং আমি রাজনীতি কর্মী হিসাবে অনেক উপজেলায় গিয়েছি। আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয় যে আমার জন্মস্থান সুবর্ণচর অত্যন্ত সুন্দর উপজেলা। আপনাকে আমি নিমন্ত্রণ করলাম। আপনি যেটি বলছেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে 2018 সালে এখানে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শুধুমাত্র দানের শীষে ভোট দেওয়ার কারণে আমাদের বোন ফাতেমাকে গণধর্ষণ করেছে, ফারুল বেগমকে। সুতরাং এরকম একটি ঘটনা দ্বারাই প্রমাণিত হয় যে সুবর্ণচরের মানুষ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং একই সাথে একটি দুষ্ট চক্র যারা এই গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিতে চায়। সুতরাং তাদের পতন হয়েছে। একই সাথে এই সুবর্ণচরকে আমাদেরকে ধারণ করে এই সুবর্ণচরকে নেতৃত্ব দিতে হবে এবং সুবর্ণচরের মানুষ, সুবর্ণচরের মাটি মানুষের দায়বদ্ধতা রয়েছে, মানে আমাদের দায়বদ্ধতা রয়েছে সুবর্ণচরের প্রতি, যে এই ন্যাক্কারজনক ঘটনা যে ঘটেছে। সুতরাং এই অঞ্চল থেকে আমাদের লিডারশিপকে আমাদের মানে এটি প্রসারিত করতে হবে। এই সুবর্ণচরের অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়তে পড়েন, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে অনেক শিক্ষার্থী পড়ে থাকেন, ঢাকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়ে থাকেন। সুতরাং আমরা মনে করি যে এই সুবর্ণচরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কখনোই হাতছাড়া করা যাবে না। এই জন্যই করা যাবে না কারণ গত 17 বছর ধরে সুবর্ণচর যেই কারণে আলোচিত, সেটি হচ্ছে যে দানের শীষে ভোট দেওয়ার কারণে, শুধুমাত্র তার মত প্রকাশ করার কারণে যে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে আমার বোন পারুল বেগমকে। সেই সুবর্ণচরকে আপনি যদি পিছিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে এগিয়ে নিতে হলে আপনাকে সেখানে নেতৃত্ব দিতে হবে শক্ত করে সামনে থেকে। আমরা সেই বাস্তবতায়, সেই সম্ভাবনায় দাঁড়িয়ে রয়েছি যে সুবর্ণচরকে আমাদেরকে এগিয়ে দিতে হবে। যে সুবর্ণচরের নামে এরকম হয়েছে, যে নেতিবাচক সংবাদ হয়েছে, আমরা মনে করি সুবর্ণচরের নামে আবার শত শত ইতিবাচক সংবাদ পরিবেশন করতে চাই এবং সেই সংবাদের নেতৃত্বে আমরা থাকতে চাই। ইনশাল্লাহ আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করছি। নিশ্চয়ই নাসিরউদ্দিন নাসির, আমাদের গণমাধ্যম সবসময় ভালো কাজের সাথে থাকবে এবং সত্য সুন্দর খবরটি উঠে নিয়ে আসার চেষ্টা করবে। একদম ছোট্ট করে শেষ প্রশ্ন, আপনার নেতা কবে আসছেন? দেখুন, আমরা মনে করছি তিনি খুব দ্রুতই আসবেন। ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের সংগ্রামী মহাসচিব বলেছেন, ইতিমধ্যে সকল কিছু প্রস্তুত হচ্ছে। আমরা মনে করছি তিনি খুব দ্রুতই এই দেশে আসবেন। এটি আমাদের দলের পক্ষ থেকে যখনই আসবেন তখনই দলের পক্ষ থেকে এসে এটি জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নাসিরউদ্দিন নাসির, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। নিশ্চয়ই আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আপনার জন্য শুভকামনা রইল। জি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 দীপ্ত টেলিভিশনে আমরা এই বিশেষ টকশো দ্য হট সিট নিয়ে থাকি। আমরা আজ আলোচনা করলাম নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, তিনি আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন। আমরা ডাকসু নিয়ে কথা বলেছি, জুলাই পরবর্তী ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেছি, আগামীর রাজনীতি কেমন হবে সেটা নিয়েও কথা বলেছি। বাংলাদেশের রাজনীতি হোক তারুণ্য নির্ভর। আগামী নির্বাচনে অনেক তরুণ ভোটার, তারাই হয়তো বেছে নেবে কারা আগামীর বাংলাদেশ চালাবে, কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চালাবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে হয়তো নির্বাচন হবে। এর মধ্য দিয়ে একটা সুন্দর নেতৃত্ব উঠে আসবে। আমরা আবারও অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।